আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাবার মৃত্যু গল্পের 7 নাম্বার পার্ট নিয়ে এসেছি, তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। গালিব বলল, এই থানার এসআই আছে না? আমি বললাম হুম। উনি আমার একজন বেস্ট ফ্রেন্ডের বড় ভাই। উনি গত 4 বছর ধরে এই থানায় আছে। সপ্তাহে কমপক্ষে 5 বার এই বাড়িতে আসে। অবশ্য ফুপির কাজের জন্য আসে। উনাকে জিজ্ঞেস করেছিলাম ফুপির পুরনো পিএ আর পিএস এর কথা, তারপর উনি বলে তাদের মৃত্যুর কথা। আমি বললাম আচ্ছা, খুনিকে ধরতে পেরেছিল কিনা বলেনি? গালিব বলল, পারেনি। তাদের পরিবার থেকে কেউ গুরুত্ব দেয়নি আর উপযুক্ত প্রমাণও পায়নি। আমি বললাম আমার কাছে সব হিসেব এখন পানির মতো ক্লিয়ার। গালিব বলল, কিসের হিসাব? আমি বললাম 2 বছর আগে যখন আব্বু আম্মুর কাছে যাই তখন নিশ্চয়ই তার পিএস আর পিএ সাথে ছিল। না হয় জানতো যে আম্মু ঢাকায় আব্বুর কাছে যাবে, আর সেদিন আম্মু আব্বুকে কোনো কারণবশত হয়তো হত্যা করে। আই এম শিওর সেই পিএস আর পিএ ঘটনাটি জানতো। তখন আম্মু বুদ্ধি করে দুজনকে একদিনে চাকরি থেকে বহিষ্কার করে, তারপর দুজনকে নিখুঁত কোনো প্ল্যান করে মেরে ফেলে। গালিব বলল, একটা মার্ডার চাপা দিতে আরো 2টি মার্ডার? আমি বললাম হুম। গালিব বলল, তবু অনুমানের উপর কিছু বলা ঠিক না। আমি বললাম হুম, এজন্য ওদের দুজনের বাড়ি যাওয়া লাগবে। গালিব বলল, ঠিক আছে, আগে বিয়ের ঝামেলা শেষ হোক। আমি বললাম বিয়ে হলে তো? গালিব বলল, বিয়ে কিভাবে আটকিয়ে রাখবি? আমি বললাম দেখি না কি করা যায়। গালিব বলল, ওই যে দেখ পুলিশের ড্রেসের লোকটা। আমি বললাম উনি? গালিব বলল হুম। আমি বললাম ওনাকেও হাতে রাখলাম, এখন আমি একটা জায়গায় যাব। গালিব বলল, কোথায় যাবি? আমি বললাম বলবো না। গালিব বলল, বুঝেছি, আচ্ছা যা, তবে সাবধান। আমি বললাম ওকে। গালিব বলল, আর শোন। আমি বললাম কি? গালিব বলল, মোটুর বিয়ের কথা চলছে। আমি বললাম বলিস কি, শালা বংশ বিস্তার করবে নাকি? গালিব বলল, কি জানি। আমি বললাম ওর এমন অবস্থা করব বংশ বিস্তার করার ক্ষমতা হারিয়ে ফেলবে। গালিব বলল, বলাটা সহজ। আমি বললাম করেও দেখাবো, আচ্ছা পরে কি হয় আমাকে বলিস। গালিব বলল ওকে। আমি মেঘাকে বললাম, এই শাড়ি পরলে কখন? মেঘা বলল, বাড়ি থেকে পরে এসেছিলাম। আমি বললাম তোমার হাজবেন্ডের কপাল খারাপ। মেঘা বলল, কেন? আমি বললাম অধিকাংশ ছেলেরা অপেক্ষায় থাকে তার বউকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিবে, তুমি তো দেখছি শাড়ি পরা এক্সপার্ট। মেঘা বলল, সমস্যা কি? বিয়ের পর না হয় শাড়ি পরতে না পারার ভান ধরবো। আমি বললাম তাও ঠিক, ভালোবাসা আদায় করার ইচ্ছা থাকলে যে কোনো পন্থায় অবলম্বন করা যায়। মেঘা বলল, আপনি দেখছি এসবে অভিজ্ঞ। আমি বললাম না, 2 দিন হলো নিজের মাঝে খুবই খুবই ভাব লক্ষ্য করছি। মেঘা বলল, আপনি যে টাইপের মানুষ এটা তো কোনোভাবেই সম্ভব না। আমি বললাম আমি কি বেশি খারাপ? মেঘা বলল, সেটা জানি না, তবে খুবই হতে হলে কোমল হৃদয়ের একটা মন লাগে। আমি বললাম ভুল। মেঘা বলল, কিভাবে? আমি বললাম লেখকদের জীবন একটা অদ্ভুত জীবন। আমরা সাধারণত যেই পেশায় বা যেভাবে দিন পার করি সেভাবেই জীবন পার করি, কিন্তু রাইটাররা তারা ভিন্ন। সে যে সময় যেই উপন্যাস কিংবা গল্প লিখে ওই সময় ওই চরিত্রের ভেতরে প্রবেশ করে, গিরগিটির মতো আর কি। তাই রাইটারদের লেখা পড়ে তার বাস্তবতা কিংবা তার চরিত্রের সেরকম ভাবা বোকামি ছাড়া কিছুই না। মেঘা বলল, বুঝেছি, আপনি রাইটার না দেখে রাইটারদের নামে দুনাম ছড়াচ্ছেন। আমি বললাম বুঝের মানুষকে বোঝানো বেশ কষ্ট। আচ্ছা শাপলা বিল কোথায়? মেঘা বলল, আর 1 মিনিট হাঁটলেই হবে। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে সেই কখন। এখন ক্রমশ সে লাল বর্ণ ধারণ করেছে। একটা ছোট ডিঙ্গি নৌকা সন্ধ্যা পর্যন্ত ভাড়া নিলাম। আমি এক পাশে বইটা হাতে নৌকা বাইছি, মেঘা বিপরীত পাশে বসে বিলের পানি স্পর্শ করছে আর মুচকে হাসছে। সূর্যের রক্তিম আলো সরাসরি মায়াবতীর মুখে পড়েছে, তাতে যেন মেঘার মুখের মায়া 1000 গুণ বৃদ্ধি পেয়েছে, তার রূপে এনেছে এক অন্যরকম সৌন্দর্য। ওলাকে সে এমন মায়াবতীকে দেখলে পাগল হবে না এমন যুবক এই দেশে পাওয়া দুষ্কর। তাজমহলের রং যেমন সূর্যের আলোর সাথে পরিবর্তন হয়, তেমনি এই মেয়ের চেহারা বিভিন্ন সময় বিভিন্ন আকৃতি ধারণ করে। খুব ইচ্ছে করছে একটা শাপলা ফুল ওর কানে গুজে দিয়ে বলি, শাপলা ফুলটা চেয়ে আছে তোমার পানে। তাই তাকে তার উপযুক্ত স্থানে বসিয়ে দিয়ে ধন্য করলাম, কিন্তু বিকেলবেলা তাই একটা শাপলা ফুলও ফুটন্ত পেলাম না। মেঘা বলল, একটু দূরে পদ্মবিল আছে, যাবেন? আমি বললাম কতক্ষণ লাগবে? মেঘা বলল, 10 মিনিটের মতন লাগবে। এই প্রথম সামনে থেকে পদ্মবিল দেখলাম, এ যেন এক অন্যরকম দৃশ্য, প্রাকৃতির অপরূপ নিদর্শন। মেঘা হতাশ মনে বলে উঠল। মেঘা বলল, ইচ্ছে করছে কি জানেন? আমি বললাম কি ইচ্ছে করছে? মেঘা বলল, এই বিল ধরে অজানা কোথাও হারিয়ে যাই, যেখানে থাকবে না কড়া শাসন, কেউ আমার ইচ্ছেগুলোতে বাধা হয়ে দাঁড়াবে না, যেখানে আমার অনুভূতিগুলো নিজের ইচ্ছে মতো চলবে, সামনে থেকে পথ আগলে কেউ দাঁড়াবে না। আমি বললাম ইচ্ছে থাকলে সংসার থেকে নিজের স্বপ্নগুলো পূরণ করা যায়। মেঘা বলল, কিভাবে? আমি বললাম কল্পনাই। মেঘা বলল, বড় হাস্যকর, আমার বাস্তব চাই। আমি বললাম তোমার হবু বর কি করে? মেঘা বলল, ওই বেটা বুইরা কি করে কে জানে। আমি বললাম কি, উনি বৃদ্ধ? মেঘা বলল, বয়স 40+ তো হবেই। আমি বললাম বয়স্ক লোকেরা কিন্তু বউ আদর করে বেশি, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কিন্তু বৃদ্ধরাই বেশি বিয়ে করে, তাও আবার কুমারী মেয়ে। এই যে মিস্টার, আমি এখন মধ্যপ্রাচ্য নেই। আমি বললাম আচ্ছা তোমার পছন্দের মানুষের কথা বললে না? মেঘা বলল, বলেছি তো, সে আমার কাছে আকাশের চাঁদ, দেখেই যাই, শুধু স্পর্শ করার ক্ষমতা পাই নেই। আমি বললাম আচ্ছা তোমার আকাশের চাঁদকে না হয় তুমি স্পর্শ করতে পারছো না, আমার আকাশের চাঁদকে কি আমি স্পর্শ করতে পারি? মেঘা বলল, আপনি ভালো জানেন, সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত। আমি বললাম ওহ তাই, তুমি কিন্তু কিছু বলতে পারবে না। মেঘা বলল, আপনার আকাশের চাঁদ, আমি কিছু বলবো কোন দুঃখে? আমি বললাম
শিওর? মেঘা বলল আমি পাশ থেকে একটা পদ্ম ফুল নিয়ে উঠে দাঁড়ালাম। এই সুযোগ কোনোভাবে মিস করা যাবে না। আমাকে উঠতে দেখে মেঘা আমার দিকে চোখ বড় বড় করে তাকালো। মুখের মাঝে বিস্ময়কর স্যার, এক হাতে বৈঠা আর অন্য হাতে একটা পদ্ম ফুল। ধীরে ধীরে বিপরীত পাশে গেলাম। মেঘা বলল, আপনি এখানে কেন? আমি বললাম, চুপ। মেঘা বলল, পড়ে যাবো তো। আমি বললাম, একটু সামনে বসো। মেঘা বলল, আমি অন্য প্রান্তে গিয়ে বসি। আমি বললাম, ওয়েট। আমি মেঘার পিছনে গিয়ে বসলাম। মেঘা একটু অন্যদিকে ঘুরে তাকাতেই আমি তার কানের কাছে চুলগুলো সরিয়ে পদ্ম ফুল গেঁথে দিলাম। আমার স্পর্শে মেঘা কেঁপে উঠল, থমকে গিয়ে পিছনে তাকালো। এ কি করছেন আপনি? আমি বললাম, অনুমতি নিয়েই তো করছি। মেঘা বলল, আমি আপনাকে কখন অনুমতি দিলাম? আমি বললাম, একটু আগেই তো। মেঘা বলল, তাই বলে আমি বললাম, তুমি সেই মায়াবতী যে আমার কঠিন হৃদয়কে কোমল করেছ। জীবনে বহু নারীর সঙ্গে দেখা হয়েছে, কিন্তু কাউকে মনে ধরেনি। কেন যে মন চাইছে আমার নিঃসঙ্গ জীবনে তোমাকে সঙ্গী করে অদূর ভবিষ্যতে তোমাকে নিয়ে পথ চলতে। মেঘার চোখের পানি কেন বুঝতে পারলাম না। এক হাত দিয়ে চোখের পানি মুছে বলল, ফিরে নিয়ে চলুন। আমি বললাম, আমার কথার জবাব? মেঘা বলল, এটা কখনো হবার নয়। আমি বললাম, কেন? মেঘা বলল, আপনাকে বলেও কোনো লাভ নেই, ফিরে নিয়ে চলুন। বাকি পথ আর কথা হয়নি। এক সময় তীরে এসে পৌঁছালাম। মেঘা নৌকা থেকে নেমে এক প্রকার দৌড়ে চলে গেল। মেঘাকে কথাটা বলা ঠিক হলো কিনা ভাবছি। ব্যর্থ প্রেমিকের মতো হতাশ মনে শুয়ে আছি বিছানায়। কিছুই ভালো লাগছে না। এদিকে প্রতিনিয়ত তুরির বিয়ে ঘনিয়ে আসছে। কিছু করার মতো উপায় হাতে নেই। সবগুলো বিষয় এখন গুরুত্বপূর্ণ হয়ে আছে। কোনটা থেকে কোনটা ভাববো সেটাই ভাবার বিষয়। আচ্ছা, আমি কি একটা খুনির পেটে জন্ম নিয়েছি? আম্মুকে একটা খুনি, একটা খুন নয়, 3টে খুন করেছে। আবার সবার অনুগোচরে আরো কত খুন করেছে কে জানে। গালিব মেসেজ দিল নিচে যেতে। আমি প্রথমে ইতস্তত বোধ করলেও পরে রাজি হতে হলো। প্রমা আর গালিব বসে আছে। আমি গিয়ে বসলাম সেখানে। প্রমা বলল, ভাইয়া একটু এদিকে আসেন। আমি বললাম, কেন? প্রেমা বলল, জাস্ট 2 মিনিট। প্রমার সাথে বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছি। মেঘাকে কি বলেছেন? আমি বললাম, কি বলেছি? সেটাই তো জিজ্ঞেস করছি, কি বলেছেন? আমি বললাম, বলেছিলাম অভাগার মনের কথাগুলো। আপনাকে সেদিন বলিনি মেঘার বিয়ে ঠিক হয়ে আছে? আমি বললাম, সেটা মেঘার ইচ্ছের বিরুদ্ধে? প্রমা বলল, তাতে কি? আমি বললাম, আচ্ছা, বিয়েটা মেঘার ইচ্ছের বিরুদ্ধে হচ্ছে কেন? প্রমা বলল, আপনাকে বলিনি। আমি বললাম, না। প্রমা বলল, অবশ্য আপনাকে বলেও লাভ নেই। আমি বললাম, বলে দেখতে পারো। ওর বিয়ে একটা বুড়োর সাথে ঠিক হয়েছে। আমি বললাম, কেন? ব্যাংক থেকে বিরাট অঙ্কের টাকা লোন নিয়ে একটা গার্মেন্টস দেয়। বেশি বড় না, মাঝারি আকারের। এক সময় কাঁচামালের অভাবে ব্যবসায় ধস নামে, বড় অঙ্কের লোকসান গুনতে হয়। এমন অবস্থা পড়েছিল তাদের 2 বেলা খেয়ে বেঁচে থাকা দায় হয়ে দাঁড়িয়েছিল। একটা সময় ওর বড় ভাইয়ের বন্ধু রফিক সাহেব তাদের সাহায্য করে, তাদের আর্থিক সহযোগিতা দিয়ে আবার গার্মেন্টসটি চালু করে। আমি বললাম, তারপর আর কি? রফিক সাহেবের স্ত্রী মারা গিয়েছিল অনেক আগেই, পরে আর বিয়ে করেনি। এক সময় সে মেঘাকে বিয়ে করার জন্য বলে, অবশ্য সে নিজে বলেনি, লোকজন দিয়ে বলিয়েছে। ওর ভাইয়েরাও আর না করতে পারেনি। ভেবেছিলাম টাকার মামলা, কিন্তু এখানে তো অন্য কিছু জড়িয়ে আছে। আচ্ছা, মেঘা তো আমাকে বলতে পারতো, এভাবে কান্না করলো কেন? প্রমা বলল, সেটা আমি জানি না, মেঘাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। আমি বললাম, সে কি আর আমার সাথে কথা বলবে? প্রমা বলল, তাও তো কথা। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা আমাকে দেন। আমার ফোন নাম্বার প্রমাকে দিলাম। আমার মেসেজের অপেক্ষা করবেন, ওকে? আমি বললাম, ওকে। মুন্নির সেই ভাড়াটিয়া গুন্ডাগুলোকে দেখা যাচ্ছে না মুটকো আসার পর থেকে। তাহলে আমি শিওর নকল মেঘকে উপস্থিত করানো মুন্নির কাজ। আর এইদিকে গালিবকে নিয়ে আসে আরেক সমস্যায়। ওর হঠাৎ কি যেন হয়ে যায়। এত বড় একটা ছেলে কান্না করবে কেন? এত সহজে কান্না করার মতো ছেলে তো সে নয়। ওর কান্না করার কারণটা আগে জানতে হবে। খেতে বসেছি সবাই একসাথে। মেঘাকে আর প্রমাকে দেখা যাচ্ছে না। তরিকে দেখলাম সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। সবগুলো রাক্ষস গপ গপ করে খাচ্ছে। আমার পেটে খাবার যাচ্ছে না। নিজের চোখে নিজের বোনের এই অবস্থা কোনোভাবে মেনে নিতে পারছি না। আম্মু কেন তরির সাথে এমন করছে বুঝতে পারছি। ওনার তো আপন মেয়ে। মা বাবা বাস্তবে যতই খারাপ হোক সন্তানকে কষ্ট দেয় না। মুটকুকে কেমন নিজের হাতে তুলে তুলে খাওয়াচ্ছে। আমি প্লেটের উপর হাত নাড়ছি আর চোখে তরিকে দেখছি সবার দিকে কেমন অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর মনটা হয়তো চাচ্ছে সবার সাথে বসে খাবার খেতে, কিন্তু মুখ ফেটে বলতে পারছে না। ছোট মামির প্লেটে ভাত দিতে গিয়ে তরির হাতে কুনুইতে লেগে আচমকা সবজির পাটি থেকে মামির শাড়িতে কয়েক ফোঁটা ঝোল পড়ে গেল। মামি রেগে মেগে আগুন হয়ে গেল। বসা থেকে উঠে সজোরে 2টা থাপ্পড় দিল তরিকে। তরি চুট সামলাতে না পেরে 2-3 হাত দূরে গিয়ে চলে গেল। আমার শরীরে প্রতিটা পশম দাঁড়িয়ে গেল। তরির দিকে না তাকিয়ে আম্মুর দিকে তাকাচ্ছি। উনি এমন ভাবে খাবার খেয়ে যাচ্ছে মনে হচ্ছে এখানে কিছুই হয়নি। আমি টেবিলের উপর থেকে পানির গ্লাসটা টেবিলের নিচে নিয়ে এক চাপে ভেঙে ফেললাম। সবাই চমকে গিয়ে বলল, কি হয়েছে? গালিব কথা ঘোরানো ছলে বলল। গালিব বলল, পানির গ্লাসটা আচমকা পড়ে গিয়েছে। সবাই বলল, ওহ। হাত বেয়ে রক্ত পড়ছে সেদিক খেয়াল নেই। আম্মুর দিকে তাকিয়ে আছে শুধু এক দৃষ্টিতে। সে তরির আসল মা নয়। একজন মায়ের সামনে কখনো অন্য কেউ তার সন্তানকে মেরে হজম করতে পারবে না।
তোরই আর মামির দিকে যদি তাকাই তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। দেখা যাবে খাবারের প্লেট ছুঁড়ে মেরেছি মামির মুখ বরাবর। চেয়ার থেকে উঠে সোজা গালিবের রুমে চলে আসলাম। গালিব বলল, সুইচ গিয়ার দিয়ে কি করবি? আমি বললাম, ঘুমের ভিতরে তোর চাচিকে জবাই করব। গালিব বলল, মাথা ঠান্ডা কর মেঘ। আমি বললাম, অনেক মাথা ঠান্ডা রেখেছি, আর না, আমার পুরো কেরিয়ারে একসাথে এতদিন কখনো মাথা ঠান্ডা রাখিনি। গালিব বলল, বোঝার চেষ্টা কর, বাড়ির কারোরই দোষ নেই, তোর আম্মুই তো সবাইকে লাই দিয়েছে। আমি বললাম, কেন দিয়েছে? গালিব বলল, সেটা আমি জানি না। আমি বললাম, সর সামনে থেকে। আরে দূর, পাগলামি করিস না, বিয়ের আরো একদিন বাকি, আগে বিয়েটা আটকাতে হবে, তারপর বাকি কিছু। আমি বললাম, ঠিক আছে, তবে আমি যদি বেঁচে থাকি ফিউচারে ছোট মামির একটা হাত ছাড়া জীবন পার করতে হবে বলে দিলাম। কত বড় সাহস আমার সামনে আমার বোনের গায়ে হাত তুলে। হাতে কোনো রকম অনেকগুলো ওয়ান টাইম পেঁচিয়ে রক্ত বন্ধ করেছি, অনেক অংশ কেটেছে। সকালে ডাক্তারের কাছে যেতে হবে। রাত 10টার দিকে পোমার মোবাইল থেকে মেসেজ আসলো, শব্দহীন পাই 1 মিনিটের ভেতর ছাদে আসুন। আমিও যেন না বুঝি আপনি ছাদে এসেছেন। ওকে। ছাদের উত্তর কর্নারে একটা লাইট জ্বলছে। মেঘার প্রমা দক্ষিণ প্রান্তে বসে আছে অন্য দিক মুখ করে। এখন সেখানে যেতে পারছি না, আমি গেলে নিশ্চিত বুঝে যাবে। আমি গেটের কাছ থেকে লাইটের সুইচটা অফ করে দিলাম। একদম আস্তে আস্তে সেখানে গেলাম, তাদের থেকে একটু দূরে। ফুলের টবগুলো কাছে গিয়ে বসলাম, যেন বুঝতে না পারে। মেঘা বলল, হঠাৎ বিদ্যুৎ চলে গেলে কেন? প্রেমা বলল, আরে বিদ্যুৎ যায়নি, মনে হয় লাইট নষ্ট হয়ে গেছে, জোনাকির আলো আছে তো। মেঘা বলল, প্রেমা বলল, আচ্ছা তুই কি সত্যি সিদ্ধান্ত নিয়েছিস বুড়োটাকে বিয়ে করবি? মেঘা বলল, তাছাড়া আর উপায় নেই। প্রেমা বলল, মেঘ ভাইয়া তোকে এত পছন্দ করে, উনার কথা একটু ভাববি না? মেঘা বলল, তুই যেভাবে বলছিস আমি বোধহয় উনাকে ভালোবাসি না। প্রেমা বলল, তাহলে আবার সিদ্ধান্ত অন্যদিকে নিয়ে যাচ্ছিস কেন? যে কোনো একটা সিদ্ধান্ত নে। মেঘা বলল, আমি কিছুই ভাবতে পারছি না, বিয়েটা আটকাতে পারছি না, মেঘকেও কিছু বলতে পারছি না। প্রেমা বলল, তোর ভাইদের একটু বলে দেখতেই তো পারিস। মেঘা বলল, দেখ প্রেমা, এখানে মানবিক কারণও জড়িয়ে আছে। উনি আমাদের কঠিন সময়ে এসে পাশে দাঁড়িয়েছিল। ভাইয়ারা আমার মতামত নিয়ে সিদ্ধান্ত নেননি, মানবিক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্ত নিয়েছে। আমার ইচ্ছে বা মতামত সেখানে তুচ্ছ। প্রেমা বলল, তো মেঘ ভাইয়ার প্রপোজ করার পর কান্না করছিলি কেন? মেঘা বলল, বললে হয়তো বিশ্বাস করবি না। মেঘা বলল, বললে হয়তো বিশ্বাস করবি কিনা জানি না, তবুও বলছি, সেদিন বাসে উনাকে আমার অনেক ভালো লাগে। উনার হুট হাট রেগে যাওয়া আবার নিমিষে শান্ত হয়ে যাওয়া সবকিছু আমার ভালো লাগে। সেদিন ইচ্ছে করে উনার কোলে শুয়েছিলাম, শুধু উনার এক্সপ্রেশনটা দেখার জন্য। সে নাকি স্টেশনে দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম আর বোধহয় ওনার সাথে দেখা হবে না। ভাগ্যিস তোকে ছবিগুলো পাঠিয়েছিলাম, আবার তোর পূর্ব পরিচিত ছিল, না হয় আজকে বিকেলের মতো কোনো সুন্দর একটা মুহূর্ত আমার জীবনে আসতো না। প্রেমা বলল, সব ঠিক আছে, কেঁদেছিলি কেন? মেঘা বলল, আমি কখনো ভাবিনি উনিও আমাকে পছন্দ করবে। হঠাৎ করে যখন আমাকে বলে বসলো তখন অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম। যখন আমি আমার মনের কথাগুলো বলতে যাব তখনই বুড়োটার কথা মনে হলো। ওনাকে এত কাছে আর এভাবে পেয়েও হারালাম, সেটা ভেবেই আমার মনের ভিতর দুমড়ে মুচড়ে গেল। নিজেকে খুব কষ্টে সংযত রেখেছিলাম, কিন্তু চোখের পানি আটকে রাখতে পারিনি। প্রেমা বলল, আচ্ছা আমি বলি মেঘ ভাইয়াকে, বলবো আপনাকেও মেঘাও পছন্দ করতো, কিন্তু কোনো এক কারণে আপনাকে গ্রহণ করতে পারছে না। মেঘা বলল, না, পরে দেখা যাবে কোনো এক তুমুল কাণ্ড ঘটিয়ে বসেছে। সে যেই পাগলা বিশ্বাস নেই। আচ্ছা একটা কথা বলতো, আমার মতো একটা মেয়ে উনার স্ট্যাটাসের সাথে যায়? আমি দেখতে সুন্দরীও না, উনি একটা সুদর্শন যুবক, কিভাবে আমাকে পছন্দ করলো? প্রেমা বলল, এই প্রশ্নের জবাব তো এখন মেঘ ভাইয়াই দিবে। মেঘা বলল, মানে? প্রেমা বলল, কোথায় রোমিও? আড়াল থেকে বললাম। উপস্থিত। আমাকে দেখে মেঘাও থমকে গেল। প্রমা খুব জুড়ে জুড়ে হাসছে, তবে আমার মুখে হাসি নেই। ভালোবাসি বললেই পারতো, পরে দেখতো আমি কিছু করি কিনা। ও কারণে সন্ধ্যা থেকে এ পর্যন্ত কষ্ট দেওয়ার ফল এখন ভোগ করতে হবে। আড়াল থেকে উঠে তাদের কাছে গেলাম। প্রেমা বলল, মজনু ভাইয়া, লাইলিকে একটু বলেন কি জন্য ওনাকে এত পছন্দ করেন। আমি গেলাম। আমি মেঘার হাতটি পিছন থেকে ধরে আমার দিকে ফিরিয়ে ওর হাতটি উল্টিয়ে ওর পিঠে ধরলাম। মেঘা বলল, আউচ, হাত ভেঙে যাচ্ছে। আমি বললাম, ভাঙুক। মেঘা বলল, ব্যথা পাচ্ছি। আমি বললাম, আদর করার জন্য ধরিনি। মেঘাকে টান দিয়ে একদম আমার কাছে নিয়ে আসলাম। মেঘার কপালের সাথে কপাল রেখে বললাম, পছন্দ সবাইকে করা যায়, ভালো কয়জনকে বাসা যায়? মেঘা বলল, সেটা আমি কি জানি? আমি বললাম, আমি তোমাকে পছন্দ করি না, ডাইরেক্ট ভালোবাসি। মেঘা বলল, দেখুন আমি মেঘাকে কিছু বলতে না দিয়ে হাতের মাঝে আবার হালকা করে চাপ দিলাম। মেঘা আউচ করে উঠল। যতক্ষণ না বলছো ভালোবাসি ততক্ষণ আর ছাড়ছি না। মেঘা বলল, ভালোবাসি বললেই তো আর ফিউচারে মিলন হবে না, অযথা দুজনে কষ্ট পেয়ে কি লাভ? আমি বললাম, সেটা বিধাতা জানে, মিলন হবে কি হবে না। মেঘা বলল, আপনি বুঝতে পারছেন না, এমনি চারদিকে চিন্তায় আমি নিজের ভেতরে নিজে শেষ হয়ে যাচ্ছি। এর মাঝেও সন্ধ্যা থেকে এ পর্যন্ত তোমাকে নিয়েছিলাম দুশ্চিন্তায়। মেঘা বলল, আমিও আপনাকে নিয়ে কম চিন্তা করিনি, আমি কি চাই না আপনার সাথে থাকতে? আমি বললাম, তাহলে পালিয়ে বেড়াচ্ছ কেন? আমি বললাম, এই পরিবারের ঝামেলাটা আগে কাটিয়ে নেই, তারপর বুড়োটাকে দেখছি। মেঘা বলল, আপনার হাত ভেজা লাগছে কেন? আমি মেঘার হাতটি ছেড়ে দিলাম। অনেকক্ষণ যাবতীয় লক্ষ্য করেছিলাম হাতে ব্যথা, তবুও ধরে রেখেছিলাম। মেঘা বলল, এ কি, আপনার হাতে রক্ত? আমি বললাম, চুপ, এত উত্তেজিত হওয়ার কিছু নেই।
এই সামান্য রক্তগুলো না ঝরালে আজকে এই বাড়িতে একটা খুন হতো।